আচ্ছা, ভারত কি কখনো বাংলাদেশকে দখল করতে পারবে? দখল করতে পারলে কতদিনে পারবে? এই প্রশ্নটা নিশ্চয়ই আপনি অনেকবার শুনেছেন। আচ্ছা, এই প্রশ্নের কি আদৌ কোনো ভিত্তি আছে? এই প্রশ্ন কি শুধু প্রশ্ন, নাকি এর ভিতরে গভীর ষড়যন্ত্রও লুকিয়ে? সেই জিনিসটা বুঝতে গেলে আমাদেরকে বুঝতে হবে ভারতীয়রা বাংলাদেশ সম্পর্কে কি চিন্তা মনের ভেতরে লালন করে। তো সাধারণ জনগণের কথা বাদই দিলাম, সদ্য নির্বাচিত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জনাব শুভেন্দু অধিকারীর বাংলাদেশ সম্পর্কে কিছু মতামত শুনে আসি। ভারত এখন পৃথিবীর তৃতীয় সামরিক শক্তিশালী দেশ। গোটা 5-7 ড্রোন পাঠিয়ে দিলেই ওদের কাজ শেষ হয়ে যাবে। আমার কাছে খবর আছে ঢাকা থেকে 3 লক্ষ হাতে টানা রিক্সা রওনা দিয়েছে কলকাতা দখল করার জন্য। আরে ওদের আছেটা কি ভাই? আছে কি? রাফেল রাখা আছে হাসি মারায়, শুধু আওয়াজ দিলে না ওখান থেকে। আমি কালকেও বলেছি, আবারও বলছি, ভদ্র ভাষায় বলছি, প্যান্টে বাথরুম হবে। বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েকদিনের ব্যাপার নয়, কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে। জনাব শুভেন্দু অধিকারীর কথা তো শুনলেন, এবার চলেন আশ্চর্যজনক একটি ইন্টারভিউয়ের কিছু অংশ আপনাদেরকে শোনাই, যেটা থেকে পরবর্তীতে বিশ্লেষণ করে করে আমরা বোঝার চেষ্টা করব ভারত কি বাংলাদেশকে দখল করার চেষ্টা আদৌ করবে কিনা। কর্নেল সৌমিত্র রায় আজ তাক বাংলায় একটা সাক্ষাৎকার দিয়েছে, একটু শুনে আসি। কিন্তু আমি একদম ওভাররুল করছি না, হয়তো তারা এভাবে আন্ডারগ্রাউন্ড মিসাইল বেস বাংলাদেশে বানিয়ে নিয়েছে। সে অনলি ইট ইজ এ কোশ্চেন অফ সেন্ডিং দি মিসাইলস দেয়ার। বাংলাদেশের মধ্যে মিসাইল বেস করে সেখানে বাংলাদেশকে হেল্প করে পাকিস্তানি মিসাইল সিস্টেম ইনক্লুডিং ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়েপন। শুনলেন? মাথার মধ্যে এই দুটো জিনিসকে একটু ফিক্সড করে সাইডে রেখে দেন। এবার একটু আলোচনার সাপেক্ষে ওই প্রশ্নটা আরেকবার আপনাদেরকে করি। ভারত কি বাংলাদেশকে দখল করতে পারবে? করলে কতদিনে দখল করবে? আমি বলি কি, এই প্রশ্নটাই একটা ভুল প্রশ্ন। এই প্রশ্নের কোনো ভিত্তি নেই, প্রশ্নের কোনো মানে নেই। কেন নেই? পয়েন্ট ধরে ধরে চলুন এই বিষয়টা আজকে দি বাংলা পালসের আয়োজনে বুঝে নেই। শেষ পর্যন্ত যদি দেখেন, আপনার কাছে বাংলাদেশ ভারতের এই সম্পর্কটা জলবৎ তরলং, অর্থাৎ পানির মতো সহজ মনে হবে। থাকেন আমাদের সাথে, শেষ পর্যন্ত বুঝতে পারবেন বাংলাদেশ ভারতকে, নাকি ভারত বাংলাদেশকে, নাকি দুই দেশই কাউকেই নয় দখল করার ন্যূনতম চিন্তা করে বা করে না। কতদিনে দখল করবে? এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা একটা ভুল প্রশ্ন। কোন দিক থেকে ভুল প্রশ্ন চলুন একটু বুঝে নিই। কতদিনে দখল করবে এই প্রশ্ন তোলার মাধ্যমে মনে করা হয় যে এটা ওয়ান টুর ব্যাপার, ঠিক যেমনটা শুভেন্দু অধিকারী মহাশয় বলেছিলেন। এবার আসুন কেন সেটা ভুল প্রশ্ন বলি। কারণ এই প্রশ্ন করার মাধ্যমে বুঝে নেওয়া হয় আক্রমণ মানেই দখল করা। একটি দেশ, শক্তিশালী দেশ আরেকটি দেশকে আক্রমণ করে সাময়িকভাবে তাকে ক্ষতিগ্রস্ত করতে পারে, কিন্তু তাকে সম্পূর্ণ নিজের দখল বা নিয়ন্ত্রণে নিতে পারে, এই চিন্তা করাটা একটা ভুল ধারণা। নাম্বার 2, যুদ্ধ করা খুব সহজ, মানে যুদ্ধ যেন ওয়ান টুর ব্যাপার, যে কতদিনে দখল করব। ব্যাপারটা এরকম কি? না, যুদ্ধ এত সহজ ব্যাপার নয়। কারণ যুদ্ধের ফলে যে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং ধর্মীয় যে ক্ষতিগুলো হয়, সেই ক্ষতির ক্যালকুলেশন করে অনেক বড় রাষ্ট্র অনেক ছোট রাষ্ট্রের সাথে অনেক সময় সমীহ করে কথা বলে। যুদ্ধ সাধারণ জনগণের ফেসবুকে লেখা যত সহজ, সামরিক বাহিনীর পরিকল্পনার ভিতরে যুদ্ধ কিন্তু ততটাই কঠিন। এবার আসি 3 নম্বর ভুল ধারণায়। ইউক্রেন যুদ্ধের সঙ্গে আমরা তুলনা দিই। আরে ভাই, ইউক্রেন এক ভৌগোলিক পরিবেশের, বাংলাদেশ আরেক ভৌগোলিক পরিবেশের। রাশিয়া ইউক্রেনের চেয়ে অনেক শক্তিশালী, কিন্তু তারপরও এখন পর্যন্ত ইউক্রেনকে তারা দখল করতে পারেনি। অতএব যুদ্ধ মানেই যে ইউক্রেনের সাথে তুলনা করে একটা ক্ষতিগ্রস্ত আবহাওয়ার বর্ণনা আমরা দেব, তেমনটা ভাবার কোনো সুযোগ নেই। আর 4 নাম্বার যে বিষয়টা, দক্ষিণ এশিয়ার এই কন্ডিশনটা এতটাই ভিন্ন যে এখানে পৃথিবীর অন্য কোনো দেশের যুদ্ধের সাথে তুলনা দিয়ে খুব একটা কাজ নেই। দক্ষিণ এশিয়ার দেশগুলো পরস্পরের সাথে যুদ্ধ করার চিন্তাও আসলে করে না। চিন্তা যদি করে থাকে তাহলে কি পরিস্থিতি হয়, বিগত দিনে পাকিস্তান এবং ভারতের যুদ্ধের ভিতরে আমরা তার খানিকটা টের পেয়েছি। আচ্ছা, ইউক্রেন যুদ্ধের কথা যেহেতু আসলোই, সুতরাং চলুন ইউক্রেন যুদ্ধের সাথেই তুলনা দিয়ে বরঞ্চ খানিকটা আলোচনা করে নেওয়া যাক। কিরকম ব্যাপারটি? ইউক্রেনের জনসংখ্যার দিকে তাকান, ইউক্রেনের ভূগোলের দিকে তাকান। ইউক্রেনের আয়তন 6 লক্ষ বর্গ কিলোমিটার। এত বিশাল দেশ যে রাশিয়া পূর্ব দিক থেকে আক্রমণ করে এখনো পশ্চিম দিকে পৌঁছতে পারেনি। এই বড় আকার
এটাই ইউক্রেনকে একটা অ্যাডভান্টেজ দিয়েছে। এবার আসুন বাংলাদেশের আয়তনের দিকে। 1,47,000 বর্গ কিলোমিটার এই আয়তন, কিন্তু এখানে ফ্যাক্টটা কি বলেন তো? এটা প্লাবনভূমি, জলাধার, নদী, নালা, খাল, বিল এমন অবস্থায় বর্ষাকালে পৌঁছায় যে এখানে আপনি কেমন করে ট্যাঙ্ক চালাবেন, সাজোয়া যান চালাবেন, কেমন করে আপনি এর সাপ্লাই চেইনকে ডিস্টার্ব করবেন, কারণ আপনি তো এখানে এসে পানিতেই ডুবে মরবেন। স্থল যুদ্ধের কথা যদি আপনি চিন্তা করেন তাহলে এখানে সুবিধা করা আপনার জন্য মোটেও খুব বুদ্ধিমানের কাজ হবে না। 2 নম্বর, পারমাণবিক বাস্তবতা। রাশিয়ার পারমাণবিক অস্ত্র ছিল, ইউক্রেনের ছিল না, কিন্তু তারপরও যে জোটের সাথে ইউক্রেন ছিল না, সেই জোটের বিপরীতের দলগুলো তো ইউক্রেনকে নানান রকম ভাবে সহযোগিতা করেছে। দক্ষিণ এশিয়ার চিত্রটা কিন্তু বাংলাদেশের পারমাণবিক ভিত্তি নেই, কিন্তু চীনের আছে, পাকিস্তানের আছে। বাংলাদেশকে যদি কোনো রকম ভাবে আপনি এখানে অন্তর্ভুক্ত করে ভারত এখানে যুদ্ধের চিন্তা করে, তাহলে পাকিস্তান এবং চীন যে এখানে একটা গুটি চালবে না, সেই নিশ্চয়তা কি আপনি আমি দিতে পারি? কেউ দিতে পারি না। এবং এই চিন্তাটা আপনি আমি যতটা না করি, ভারতীয়রা তার চেয়ে বেশি করে। চলেন একটু ভিডিওটা দেখে আসি। বাংলাদেশকে সামনে রেখে প্রক্সি ওয়ার তো চালাতে ব্যস্ত পাকিস্তানও, টার্কিও, অন্যান্য ইসলামিক কান্ট্রিগুলো, এবং আপনি আরো একটা দেশের নাম নিলেন যে ইউএসএ, তারাও তো পেছন থেকে বাংলাদেশকে মদদ দিচ্ছে। তখন ভারত তাহলে কার এগেনস্টে লড়বে? অনলি বাংলাদেশ, না এই দেশগুলোর সঙ্গেও তখন ভারতকে লড়তে যেতে হবে? দেখো, ভারতবর্ষের মেইন থ্রাস্ট শুড বি ওয়েস্ট, দ্যাট ইজ পাকিস্তান। পাকিস্তান ইজ দি মাদার অ্যান্ড ফাদার অফ অল দি প্রবলেম যেটা বাংলাদেশের মধ্যে ক্রিয়েট হয়েছে বা ক্রিয়েট করছে। আর পাকিস্তান চায় যে আমরা যদি বাংলাদেশের মধ্যে ঢুকে যাই বা বাংলাদেশের মধ্যে আক্রমণ করি, পসিবিলিটি অফ এ সেকেন্ড ফ্রন্ট পাকিস্তান চাইবে কি তাদের সাইড থেকে একটা ফ্রন্ট খুলে কি ভারতবর্ষকে দুদিক থেকে এঙ্গেজ করে দাও। এবার একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হলো জনসংখ্যা। কেন জনসংখ্যা? ইউক্রেনের জনসংখ্যা তো মাত্র 4 কোটি। পুতিন ভেবেছিল যে রাশিয়া যখন আক্রমণ করবে ইউক্রেনের জনগণ তাকে স্বাগত জানাবে, কিন্তু ঘটনা কি ঘটলো? ঘটনা সম্পূর্ণ উল্টো। 4 বছর হয়ে গেল প্রায় যুদ্ধের, এখন পর্যন্ত সম্পূর্ণ দখলে নিতে পারলেন না। আর বাংলাদেশের জনসংখ্যা 17 কোটি, এবং এই 17 কোটি জনসংখ্যা যে পাগল জনসংখ্যা, পাগলা জনসংখ্যা, খেপা জনসংখ্যা, এটা বুঝবেন কেমনে? কারণ আমাদের ইতিহাসে 47 আছে, 52 আছে, 51 আছে, আমাদের ইতিহাসে 24ও আছে। অতএব এই জনসংখ্যা যে মাঠে নামবে এবং এই জনসংখ্যা যে কি পরিমাণ দেশপ্রেম নিয়ে ঝাঁপিয়ে পড়বে, সেই ব্যাপারটা বুঝতে গেলে কোনো সামরিক বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই, বরঞ্চ ইতিহাস পড়লেই হয়। এবার চলুন 2 দেশের সামরিক বাহিনীর একটু তুলনা করি। ভারতের যে সশস্ত্র বাহিনী, সেই সশস্ত্র বাহিনীতে প্রায় 14 লক্ষ অ্যাক্টিভ সৈন্য রয়েছে, রিজার্ভ সৈন্য রয়েছে আরো প্রায় 11 লক্ষ। বোঝাই যাচ্ছে যে ভারত বিশ্বের 4র্থতম সামরিক শক্তির দেশ, এবং সেখানে তাদের যে অর্থনীতি সেটা হলো $86 বিলিয়ন। তাদের ওখানে রাফাল আছে, তাদের ওখানে সুখোই, ব্রহ্মস মিসাইল আছে, তাদের পারমাণবিক অস্ত্রও রয়েছে। আর বাংলাদেশের দিকে তাকালে দেখতে পারি সেনা, নৌ, বিমান, বিজিবি সবকিছু মিলিয়ে বাংলাদেশের প্রায় 2,80,000 সৈন্য রয়েছে এবং কিছু রিজার্ভ সৈন্য রয়েছে। তাহলে বাংলাদেশের অর্থনীতি $4.5 বিলিয়ন। বাংলাদেশের কোনো প্রকারের পারমাণবিক শক্তি নেই, কিছু চীনা যুদ্ধ বিমান রয়েছে, আঞ্চলিকভাবে সক্ষম আমাদের নৌবাহিনী রয়েছে। 2 দেশের পার্থক্যটা খুব বিস্তর। ওরা সংখ্যার দিক থেকে অনেক বেশি এগিয়ে, কিন্তু বাংলাদেশ সংখ্যার দিক থেকে অনেক কমে। কাগজে কলমে এটা হয়তো আমাদের সাথে ভারতের বিস্তর পার্থক্য, কিন্তু এই বিস্তর পার্থক্যের জন্য কি ঘটনা ঘটতে পারে সেটা তো ওই কর্নেল সৌমিত্র রায় আবারও বলে দিয়েছেন। তিনি বলেছেন বাংলাদেশের সাথে যুদ্ধ করতে গেলে কমপক্ষে 8 লক্ষ সৈন্যকে মোতায়েন করতে হবে বাংলাদেশে, যার ফলে ভারতের সাথে যে পাকিস্তানের বর্ডার, ভারতের সাথে চীনের বর্ডার, সেই চীনের বর্ডার এবং পাকিস্তানের বর্ডার অরক্ষিত হয়ে যেতে পারে। পাকিস্তান এখানে একটা অ্যাডভান্টেজ দিতে পারে। চলুন সৌমিত্র বাবুর কথা আর একটু শুনে আসি। এর জন্য আমরা রেডি, কিন্তু মেইন থ্রাস্ট আমি এখনো মনে করি যে পাকিস্তান শুড বি আওয়ার মেইন থ্রাস্ট অফ অফেন্সিভ, অ্যান্ড বাংলাদেশ ইজ এ রেড হেয়ারিং। বাংলাদেশের কাছে আমাদের ভারতবর্ষের বিরুদ্ধে অফেন্সিভ ক্যাপাবিলিটিস নেই। তারা যে একটা অফেন্সিভ অ্যাকশন নিয়ে ভারতবর্ষকে অ্যাটাক করবে সেই ক্যাপাবিলিটি বাংলাদেশের মধ্যে নেই, কিন্তু বাংলাদেশের মধ্যে ডিফেন্সিভ ক্যাপাবিলিটি আছে। বাংলাদেশের সামরিক বাহিনী যেভাবে এখন রিঅর্গানাইজ হয়েছে, রিইকুপ হয়েছে, রিআর্মড হয়েছে, রিট্রেন্ড হয়েছে, দে আর কেপেবল অফ ডিফেন্ডিং and or taken out a defensive operation against India. সেক্ষেত্রে
Pakistan is, I give Pakistan the main enemy, and Pakistan has to be tackled in a bigger way. তাহলে শুনলাম সৌমিত্র বাবুর কথা। এছাড়াও সংখ্যা যে খুব বড় ফ্যাক্টর নয় সেটার প্রমাণ হলো 1 নম্বর পয়েন্ট হলো ভারত ভৌগোলিকভাবে এমন একটা রাষ্ট্র এবং ভৌগোলিকভাবে এমন একটি অবস্থায় যেখানে চীন এবং পাকিস্তান তাদেরকে ছেড়ে কথা বলবে না। বাংলাদেশের দিকে বিশেষ নজর দিয়ে এখানে কাজ করতে চাইলে ওই দুই জায়গায় তাদের অরক্ষিত হয়। নাম্বার 2, 71 সালে পাকিস্তানি সেনাবাহিনী কিন্তু বাংলাদেশের সেনাবাহিনীর চাইতে অনেক বেশি শক্তিশালী ছিল, অনেক বেশি সুসজ্জিত ছিল, অনেক বেশি পাওয়ারফুল ছিল, কিন্তু মাত্র 9 মাসের গেরিলা যুদ্ধেই কিন্তু পাকিস্তান লেজ গুটিয়ে পালিয়েছে এবং টের পেয়েছে বাংলাদেশে যুদ্ধ করা কতখানি কঠিন। এবং তারপরে ভারতের যে 3 নম্বর পয়েন্টটা হলো সংখ্যা যে গুরুত্বপূর্ণ নয়, ভারতের যে কিছু রাজ্য রয়েছে নাগাল্যান্ড, মণিপুর, আসাম, ত্রিপুরা, এই রাজ্যগুলোতে বছরের পর বছর, দশকের পর দশক ধরে যুদ্ধ চলমান, বিদ্রোহ চলমান। অতএব বাংলাদেশের সাথে এরকম একটি আচরণ করলে তৃতীয় পক্ষ যে এই ব্যাপারটাকে নিজের ভিতরে নিয়ে, আমলে নিয়ে একটা অন্যরকম চাপ ভারতকে সৃষ্টি করবে না সেটা কিন্তু বলা যাচ্ছে না। আর নাম্বার 4 যে গুরুত্বপূর্ণ ব্যাপার, সংখ্যা দিয়ে কখনো যুদ্ধ জেতা যায় না। যদি তাই হতো আমেরিকা ভিয়েতনামে হারতো না, সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানের কাছে হারতো না, এবং রাশিয়া আজও ইউক্রেন বা কিয়েভ দখল করতে এতখানি বেগ পেত না। এবার চলেন একটু গভীরে যাই। সামরিক শক্তির হিসাব নিকাশের বাইরে অন্য কিছু ফ্যাক্টর এখানে লুকায়িত আছে কিনা সেটা একটু চিন্তা করি। নাম্বার 1 হলো অর্থনীতি। বাংলাদেশ ভারত থেকে প্রতি বছর $10 বিলিয়ন বেশি পণ্য কেনে, তুলা, জ্বালানি, যন্ত্রপাতি, খাদ্য। উল্টো দিকে বাংলাদেশের পোশাক শিল্প বিশ্বের যেটা দ্বিতীয় বৃহত্তম, ভারতীয় কাঁচামাল দ্বারা চলে এবং তাদের ট্রানজিটের উপর নির্ভর করে। শুধু তাই না, ভারতের উত্তর পূর্বে 7টা রাজ্য মূল ভারতের সঙ্গে যুক্ত একটা সরু করিডোর দিয়ে, যাকে আমরা চিকেন নেক বলি। বাংলাদেশের ট্রানজিট সুবিধা ভারতের জন্য এই যোগাযোগ অনেক সহজ করে। যুদ্ধ মানে এই পুরো ব্যবস্থাটা ভেঙে পড়বে, দুই দেশেরই ক্ষতি হবে। নাম্বার 2 পানি। 54টা নদী রয়েছে ভারত থেকে বাংলাদেশে এসেছে। তার মানে মনে হতে পারে এটা তো ভারতের অ্যাডভান্টেজ। হ্যাঁ, অ্যাডভান্টেজ, কিন্তু অন্যদিকে ব্রহ্মপুত্র নামক যে নদীটা রয়েছে সেটা কিন্তু চীন থেকে আসে। অতএব চীন চাইলে সেই পানি আটকে দিতে পারে এবং সেটা ভারতের উত্তর পূর্ব অঞ্চলকে ক্ষতিগ্রস্ত করবে। অর্থাৎ পানির হিসাবে ভারতও কিন্তু কারো না কারো কাছে আটকা। এবং 3 নাম্বার হলো 17 কোটির অঙ্ক। ধরুন যুক্তির খাতিরে ভারত বাংলাদেশে ঢুকে পড়লো, তারপর একটু ইতিহাস দেখেন। ইতিহাসটা হলো আমেরিকায় ইরাককে আক্রমণ করেছিল, সেখানে জনসংখ্যা 3 কোটি ছিল, সর্বোচ্চ ওরা 1,70,000 সৈন্য মোতায়েন করেছিল। ফলাফল কি হয়েছে? $1 ট্রিলিয়ন খরচ হয়েছে, কিন্তু ব্যর্থতা নিয়ে চলে এসেছে। আফগানিস্তানের জনসংখ্যা 4 কোটি, কিন্তু প্রায় 20 বছরের যুদ্ধ হয়েছে। ফলাফল কি? আমেরিকা ওখান থেকে চলে এসেছে। বাংলাদেশের জনসংখ্যা এদের 4 গুণ, আর প্রতি বর্গ কিলোমিটারে 1100-র বেশি মানুষ বসবাস করে, যেটা বিশ্বের বৃহত্তম ঘনবসতিপূর্ণ দেশগুলোর ভিতরে একটা। অতএব শহুরে গেরিলা যুদ্ধের জন্য এর চেয়ে কঠিন ভূখণ্ড আর হতে পারে না। কর্নেল সৌমিত্র রাও নিজেই সে কথা বলেছেন। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, নদী, নালা, খাল, বিল এবং জনসংখ্যার ঘনত্ব এখানে অভিযান চালানোটাকে বিশাল চ্যালেঞ্জে রূপান্তরিত করবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হলো চীন ফ্যাক্টর। চীন বাংলাদেশের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী। বঙ্গোপসাগরে চীনের কৌশলগত আগ্রহ আছে। ভারত যদি বাংলাদেশে বড় কিছু করে, চীন সরাসরি যুদ্ধে না নামলেও অস্ত্র সরবরাহ, কূটনৈতিক চাপ, লাদাখ সীমান্তে উত্তেজনা বাড়ানো, এই কাজগুলো করতে পারে। তো কর্নেল সৌমিত্র রায় কিন্তু সাক্ষাৎকারে সরাসরি বলেছে, পাকিস্তান কোনো না কোনোভাবে জড়িয়ে পড়ার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না। তখন ভারতের জন্য একই সঙ্গে 2 বা 3 ফ্রন্টে যুদ্ধ করা কিন্তু খুব কঠিন হয়ে পড়বে। অতএব যুদ্ধের খরচ অনেক বেশি, এখানে অসীম ক্ষতির সম্ভাবনা। অতএব বাংলাদেশে আক্রমণ করতে গেলে ভারতকে কয়েকবার ভাবতে হবে। এবার আসি বাংলাদেশের আসল অবস্থান। বাংলাদেশের আসল অবস্থানটাকে বুঝতে গেলে বাংলাদেশ ছোট দেশ, সেটা বিবেচনা করে যুদ্ধের বিষয়টাকে হিসেব করা যাবে না। বাংলাদেশ আজকে আর 1971 সালের পরে যুদ্ধবিধ্বস্ত দেশ নয়। কয়েক দশকে বাংলাদেশের সামরিক সক্ষমতা বেড়েছে, সীমান্ত নিরাপত্তা বেড়েছে, নৌ প্রতিরক্ষা, এয়ার ডিফেন্স বেড়েছে, কৌশলগত অবকাঠামো উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে এবং ছোট দেশ মানেই দুর্বল দেশ নয়। অতএব বাংলাদেশের কৌশলগত কিছু সম্পদ রয়েছে। 1 নম্বর ভৌগোলিক অবস্থান, যেটা বলেছি, বঙ্গোপসাগরে 21 শতকে ভূ রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ চট্টগ্রাম এবং মাতারবাড়ি বন্দর রয়েছে। এগুলো শুধু বাংলাদেশের না, এগুলো বড় শক্তিগুলোর কাছে মূল্যবান কৌশলগত সম্পদ। দ্বিতীয় হলো
সম্পদ হলো হেজিং। হেজিং জিনিসটা কি একটু সহজে বুঝাই। বাংলাদেশ কোনো একটা দেশের প্রতি সম্পূর্ণভাবে নির্ভরশীল না হয়ে বরঞ্চ বেশ কয়েকটা শক্তির সঙ্গে পূর্ণ সমর্থন দিয়েছে। যেমন পূর্ণ সম্পর্ক বজায় রেখেছে চীনের সঙ্গে, পাকিস্তানের সঙ্গে। এই সম্পর্ক বজায় রাখার ফলে একজন ব্যক্তির বিরাট ভাজন হয়নি। আবার ভারতের সাথেও কিন্তু বাংলাদেশের সম্পর্ক ভালো। অতএব সব দিক বিবেচনা করলে যদি কোনো একটা দেশ এখানে আক্রমণ করার চিন্তা করে, অতএব বাকি দেশগুলোতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বেড়ে যাওয়ার কারণে কৌশলগত সহায়তা নেওয়াটা বাংলাদেশের জন্য অনেক সহজ হবে। এবং অর্থনীতির যে ওজন রয়েছে তৃতীয় স্তরে, সেটা বাংলাদেশের জিডিপি এখন আনুমানিক $450 বিলিয়ন ছাড়িয়েছে। দক্ষিণ এশিয়ায় দ্বিতীয়, পোশাক রপ্তানিতে বিশ্বে দ্বিতীয়, প্রবাসী রেমিটেন্সে প্রতি বছর $20 বিলিয়ন বেশি। এই অর্থনৈতিক ওজনই অন্য দেশের সাথে কূটনৈতিক ওজন পরিমাপে বাংলাদেশকে অনেক অ্যাডভান্টেজ দেয়। তবে হেজিং একটা সূক্ষ্ম খেলা। অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা, কোনো একটি পক্ষের দিকে ঝুঁকে না পড়ে প্রতিবেশীর সঙ্গে অযথা শত্রুতা তৈরি না করে এর ক্ষমতাকে কমিয়ে দেয়া ছোট দেশের কূটনীতি কোনো বিলাসিতা নয়, এটা নিরাপত্তার মূল প্রশ্ন। দেখার বিষয় বাংলাদেশ এখন কিভাবে সেটাকে ডিল করে। এবার আমি একটি কথা বলি। ভিডিওটা আমি শুরু করেছিলাম একটি প্রশ্ন দিয়ে আপনাদের কাছে, যে ভারত কি বাংলাদেশের দখল করবে? দখল করতে গেলে কতদিন লাগবে? এবার আপনার প্রশ্নটা কি মনে হয়? এই প্রশ্নটা একটি অবান্তর প্রশ্ন নয়, কারণ জনগণ, আপনি, আমি আর ভারতের জনগণ কি চাইলো তার চেয়ে গুরুত্বপূর্ণ যারা যুদ্ধ করবে সেই সামরিক শক্তি এই দুই দেশের সম্পর্ক নিয়ে কি ভাবে সেটি গুরুত্বপূর্ণ। ভিডিওটা শেষ পর্যায়ে চলে এসেছি, চলেন 4টা পয়েন্ট আপনাদেরকে একদম খোলাসা করে বলি। নাম্বার 1, দক্ষিণ এশিয়ার পূর্ণ যুদ্ধ অবকাঠামোভাবেই অসম্ভাব্য। কারো সদিচ্ছার উপর নয়, বরং অর্থনীতি, যোগাযোগ ব্যবস্থা, ভূগোল, পানি, জনসংখ্যা ইত্যাদির উপর নির্ভর করে। অতএব সোশ্যাল মিডিয়াতে কে কাকে কেমন হুমকি দিল সেটার কোনো বেল নেই। 2 নাম্বার, যুদ্ধ মানেই শুধু সংঘাতে জড়িয়ে পড়া নয়, দখল করে হজম করতে পারবো কিনা সেটারও একটা ব্যাপার। এর মানে এই নয় যে কিছুই হবে না। সীমান্ত উত্তেজনা, পানি বিরোধ, কূটনৈতিক টানাপোড়েন এগুলো ছিল, আছে, থাকবে। অলরেডি তো সীমান্তে আমাদের মানুষ হত্যা প্রায় চলেই। অতএব এগুলোকে বুঝতে গেলে একটু আমাদেরকে মনে করতে হবে উত্তেজনা থাকবে, কিন্তু দখল করা এটা মোটামুটি প্রায় অসম্ভাব্য। 3 নাম্বার, বাংলাদেশের আসল প্রশ্ন ভারতকে আক্রমণ করবে? উত্তর হলো না। ভারত, চীন, যুক্তরাষ্ট্র, পাকিস্তান সবারই ইন্টারেস্ট রয়েছে এই বাংলাদেশের উপরে। অতএব এখানে যুদ্ধ করে এটাকে ক্ষতিগ্রস্ত করবার চিন্তা করাটা খুবই মুশকিল। আর বাংলাদেশ খুব অফেন্সিভলি ভারতকে আক্রমণ করতে না পারলেও খুব ডিফেন্সিভলি যে এখানে বাংলাদেশ শক্ত অবস্থান তৈরি করবে সেটা তো কর্নেল সৌমিত্র সেই কথাতেই আপনারা শুনেছেন। আর ইউক্রেন যুদ্ধের তুলনাটা ছেড়ে দেন, ইউক্রেন সম্পূর্ণ আলাদা ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা, আয়তন সব কিছুই আলাদা। অতএব ওটার সাথে এটাকে তুলনা করে কোনো কাজ নেই। অতএব যারা এখনো ভাবছেন যে ভারত আক্রমণ করতে পারবে, সেই স্বপ্ন বাদ দেন। এই দেশের মানুষের বুকে মুক্তিযুদ্ধের চেতনা রয়েছে, লড়াই করবার মানসিকতা রয়েছে। অতএব ছোট দেশ হতে পারি, কিন্তু বুকের মনোবলে আমরা গোটা পৃথিবী ছাড়িয়ে যাই। হলপ করে বলতে পারি সময়ের প্রয়োজনে বাঙালি কতখানি কঠিন হতে পারে সেটার ইতিহাস আমাদের এই বাংলাদেশের গোড়াপত্তনেই লুকিয়ে রয়েছে। অতএব যুদ্ধ নয়, সংঘাত নয়, শান্তির বার্তা নিয়ে দুই দেশ সমানভাবে কাজ করি, সেটি গুরুত্বপূর্ণ। আজকের পর থেকে সেই প্রশ্নই আর না উঠুক কে দখল করবে, কে দখল করবে না। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আর হ্যাঁ, বেল আইকনটি চাপতে ভুলবেন না। ধন্যবাদ।